আসসালামু আলাইকুম। শুরু করছি মেজর কারদার উপন্যাসটি। লেখনীতে ফিনারা ঝুমুর, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ৫। সন্ধ্যায় বিরাট এক চায়ের আসর বসেছে কারদার বাড়ির সুবিশাল ছাদে। লালচে আকাশ নিচে মাদুর পেতে গোল হয়ে বসে আছে সবাই। সামনে রাখা বড় বড় ডিশে ধোয়া ওঠা সিঙ্গারা, মচমচে চিকেন পকোড়া আর মাটির ভাঁড়ে সুগন্ধি এলাচি চা। কারদার বাড়ির ছোটরা আর সমবয়সী কাজিন মিলে এখানে আড্ডায় মেতেছে। আজ মুরব্বীরা নিচে ড্রয়িং রুমে নিজেদের গল্পে মগ্ন। ছাদের এই আসরে রয়েছে রাহাত, আদর, মিথিলা, কিঞ্জা, অভ্র আর আমাদের দস্যি মেয়ে মেঘ। আজ নতুন করে একদল যুক্ত হয়েছে কিঞ্জার দুই মামাতো বোন সুচি, মীরা আর এক ভাই ত্রিশো। সিঙ্গারা মুখে পুরে আদর হঠাৎ লাফিয়ে উঠে বলল, এই চল সবাই মিলে টুরুটার ডেয়ার খেলি। আদরের এই প্রস্তাব শুনে আর মামাতো বোন সুচি মুখটা কেমন জানি বাঁকিয়ে বলল, ধুর, এই গেমটা বড্ড সেকেলের আর আনস্মার্ট। কেমন অদ্ভুত লাগে খেলতে। সুচির এমন নাক সিটকানো ভাব দেখে আদর মনে মনে চরম বিরক্ত হলো। সে সুচির অলক্ষ্য এক হাত দিয়ে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করেই বলল, যেই না চেহারা নাম ধরছে পেয়ারা। সুচির এমন নাক কুচকানো মন্তব্য শুনে কিঞ্জা মিষ্টি হেসে বেশ কড়া গলায় টেনে বলল, গেমটা সেকেলে নাকি অদ্ভুত তা জানি না সুচি, তবে আমরা এটাই খেলি। তুই যদি খেলতে না চাস তবে ওই যে দেখা যায় কোনায় দোলনাটা খালি আছে, ওখানে গিয়ে শান্তভাবে বসে বসে মোবাইল টিপতে পারিস, কেউ বারণ করবে না। দোলনা দেখে সুচিকে এক হাত দিয়ে বিদায় করার ভঙ্গি করে কিঞ্জা আদরের দিকে তাকিয়ে বলল, এই আদর ভাইয়া, আর দেরি করিস না, খেলা শুরু কর। সুচির গায়ের রং অত্যধিক ফর্সা হওয়ায় সে যে কিঞ্চার এমন অপমান রাগে লাল হয়ে গেছে তা দূর থেকে বসেই বেশ বুঝতে পারল মেঘ। সে গুটি গুটি পায়ে কিঞ্জার একদম গা ঘেঁষে বসলো। তারপর কিঞ্জার কানের মুখে মুখে ফিসফিস করেই বলল, আপু, তোমার মামাতো বোন মনে হয় অনেক রেগে গেছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। ও রাগলে আমার বয়েই গেছে। তুই বেশি না বকে চুপচাপ বসে থাক। কিঞ্জার এই চুপচাপ ধমক খেয়ে মেঘও ঠোঁট আঙুল দিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে রইল। সবাই আবার হৈ হৈ করে উঠল। রাহাত কোথা থেকে যেন অর্ধেক জল ভরা প্লাস্টিক বোতল এনে মাদুরের মাঝখানে সজোরে ঘুরিয়ে দিল। বন বন করে ঘুরে বোতলের মুখটা এসে থামলো অভ্রর দিকে। রাহাত এক চোখ টিপ দিয়ে হেসে জিজ্ঞেস করলো, তা অভ্রবাবু, ট্রুট নাকি ডেয়ার? অভ্র একটু ভেবে বলল, ট্রুট। রাহাত এবার মোক্ষম সুযোগ পেয়ে চোখ নাচিয়েই বলল, এই অবধি কয়টা মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, সত্যি করে বল। রাহাতের এমন হাতে হাড়ি ভাঙা প্রশ্ন শুনে অভ্রের মুখ সিঙ্গারা গলায় আটকে যাবার জোগাড়। সে থমথম খেয়ে আমতা আমতা করে পাশে তাকিয়ে বলল, ইয়ে মানে 5টা। তা বেশ, তা বেশ, বড়ই গুণী ছেলে। রাহাত আর আদর হাততালি দিয়ে উঠল। এবার মিথিলা বোতলটা ঘোরাতেই তা শটান গিয়ে থামলো সেই নাকুচু সুচির সামনে। আদর সঙ্গে সঙ্গে মুখ চেপে মিথিলার কানে কানে মুখ ফিসিয়ে ফিসিয়েই বলল, কাম সারছে রে মিথু, এবার বাঘিনীকে খাঁচায় পড়ো। কিন্তু মিথিলা কোনো প্রশ্ন না করার আগেই সুচি বেশ ধমক দিয়ে এই বুক ফুলিয়ে বলে উঠল, ডেয়ার ডেয়ার, আমি ডেয়ার নেব। সুচি উত্তর শুনে কিঞ্জা এবার সোজা হয়ে নড়ে চড়ে বসলো। ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটে বলল সে, আচ্ছা ঠিক আছে, ডেয়ার যখন নিয়েছিস তখন আমাদের সবাইকে একটু সুন্দর করে গান শোনা সুচি। গানের কথা শোনা মাত্র সুচির এতক্ষণে হাস্যোজ্জ্বল আর অহংকারী মুখটা এক নিমেষেই চুপসে একটুখানি হয়ে গেল। সে তো ভেবেছিল কোথায় একটা কঠিন কাজ দেবে, কিন্তু গান গাইতে দেবে ভাবেনি। তবুও নিজের মান সম্মান রক্ষা করতে কিছুটা আড়ষ্ট গলায় গান ধরলো, ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে। সবাই ভেবেছিল সুচি বুঝি গান গেয়ে কান ফাটল করে দিবে, কিন্তু দেখা গেল সুচির গানের গলাটা ততটাও খারাপ নয়। বেশ মিষ্টি সুরে গাইল সে। গান শেষ হতেই সবাই ভদ্রতার খাতিরে করতালি দিয়ে ওর গানের প্রশংসা করলো। আদরের হাতের ধাক্কায় আবারও বোতল ঘোরালো সে। প্লাস্টিকের বোতলটা কয়েকবার পাক দিয়েই এবার তার মুখটা স্থির করলো একদম মেঘের দিকে। সুচি প্রথম থেকেই মেঘকে একদম সহ্য করতে পারছে না। তার একমাত্র কারণ হলো মেঘের গায়ের রং। ছাদের আড্ডার বাকি সবার বেশ ফর্সা, কিন্তু মেঘের গায়ের রং কত মায়াবী, শ্যামলা। আর এই শ্যামলা রঙের কারণেই সুচির মনে হচ্ছে মেঘ এই আড্ডায় বড্ড বড্ড বেমানান আর কালো।
তাই বোতলটা মেঘের দিকে থামতেই সূচি যেন প্রতিশোধ নেবার মোক্ষম সুযোগ পেয়ে গেল। সে সবার আগে চিৎকার করে মেঘকে জিজ্ঞেস করলো, ট্রুথ আর ডেয়ার মেঘ? মেঘ নিজের অনামিকা জমার ওড়নাটা ঠিক করতে করতে শান্ত গলায় বলল, ট্রুথ। সূচি এবার তার বিচক্ষণ চাকচিক্যময় মুখখানা দুটো মেঘের উপর স্থির করলো। সবাইকে শুনিয়ে একটু চড়া ও উপহাসের সুরেই মেঘকে প্রশ্ন করলো, তার ট্রুথ যখন নিয়েছিস তবে সত্যি করে বল যে তুই কাউকে ভালোবাসিস? তোর এই শ্যামলা রূপ দেখে কেউ কি আদেও তোকে ভালোবাসতে রাজি হবে? সুচির এমন বর্ধবাদী আর সচারী খোঁচা মারা কথাটা পুরোপুরি ছাদের হাসি মুখটা পরিবেশটা এক পলকেই থমকে গেল। মেঘের মুখের মিষ্টি হাসিটাও যেন এক ধাক্কায় মিলিয়ে গেল। কিন্তু সুচির এমন বর্ণবাদী আর অহংকারী প্রশ্নের জবাবে মেঘ একটু রেগে গেল না। সে অত্যন্ত শান্ত আর গম্ভীর চোখে সুচির দিকে তাকালো। তার মায়াবী শ্যামলা মুখে এক অবাধ্য উদাসীনতা ভর করলো। নিজের ভেতরে সবটুকু অনুভূতি চেপে রেখে মেঘ অত্যন্ত ধীরস্থির কণ্ঠেই জবাব দিল, ভালোবাসা বলতে কিচ্ছু হয় না। যাকে আমরা ভালোবাসি দাবি করি তা মোহ মায়া ইদ্যজালে ফেলে পথভ্রষ্ট করে জীবনকে ধ্বংসের মুখে ফেলা। জীবন নষ্টকারী ভালোবাসাকে আমি ঘৃণা করি, সাথে এই পুরুষ জাতির মিথ্যা ভালোবাসাকেও। মেঘের মুখে এমন শক্ত পরিণতি আর পুরুষ বিদ্বেষী কথা শুনে মাদুরে বসা প্রতিটি মানুষের বিস্ময়কর বাকরুদ্ধ হয়ে গেল। 17-18 বছরের এক চঞ্চল মেয়ের মুখে যেমন জীবনমুখী কিন্তু চরম নেতিবাচক দর্শন ওরা কিছুতেই মেলাতে পারল না। কেন মেঘের এমন পুরুষ জাতির প্রতি এত ঘৃণা? তার কারণ বাকিরা ভেবেই পেল না। এদিকে ছাদের দরজায় কাছে আসতেই শীর্ষ ও মেঘের এই প্রতিটা কথা খুব স্পষ্ট শুনতে পেল। মেঘের অবলীল বলে যাওয়া সেই বাক্যগুলো যেন শিষ্যের শক্ত পুরুষের বুকে বিধ্বংস তীরের মতো এসে বিঁধল। তার হাতের জ্বলন্ত সিগারেটটা আঙুলের ফাঁকেই স্থির করে রইল। শিষ্যের মনে এক বড় প্রশ্ন উকি দিল, ঠিক কি এমন ঘটেছিল মেঘের অতীত জীবনে যার জন্য সে প্রেম ভালোবাসা আর পুরুষের ভালোবাসাকে এত ঘৃণা করে? এর পেছনের আসল রহস্যটা কি? শিষ্য দরজার আড়ালে দাঁড়িয়ে মেঘের সেই স্নেহাগ্ধ মুখটা দিকে তাকালো। তার ভেতরে জেদ আর মেঘকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এবার আরো কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের চিবুক শক্ত করে মনে মনে এক ভীষণ প্রতিজ্ঞা আওড়েই ফেলল, যে ভালোবাসা ও পুরুষ জাতিকে তুমি আজ ঘৃণা করছো তার জন্য দিবানা হবে তুমি। অবশ্যই সে পুরুষও ভালোবাসাটি হব এই আমি। নিজের কাছেই নিজের প্রতিজ্ঞা করছে, তোমাকে আমাকে বিভোর করে তোমার ভালোবাসায় ভেঙে দিব সুইট হার্ট। মেঘের মনে পুরুষদের নিয়ে তৈরি হওয়া এই ভুল ধারণাগুলো যে কোনো মূল্যেই ভুল প্রমাণ করবেই, মুছে দেবে মেঘের মনে জমে থাকা সব কষ্ট, ব্যথা আর পুরনো বেদনা। শিষ্য আর ছাদে গেল না, ধীরে পায়ে সেখান থেকে নিজের ঘরের দিকে ফিরে গেল। এদিকে ছাদে সুচির মেঘের উত্তর শুনে দমে যাবার প্রাপ্তি ছিল না। সে মেঘের দিকে তাকিয়ে আবার কুৎসিত তাচ্ছিল্য নিয়েই বলল, তা তোমার এমন অদ্ভুত আর পুরুষ বিদ্বেষী ধারণার আসল কারণটা কি শুনি? সুচির এই দ্বিতীয় প্রশ্নটা শুনে মেঘ নিজের কপাল কুঁচকে ফেলল। সে একজোড়া ভুরু নাচিয়ে অত্যন্ত কড়া আর শটান গলায় বলল, খেলার নিয়ম অনুযায়ী একটা প্রশ্ন করার কথা ছিল আপনার। আপনি প্রশ্ন করেছেন, আমি নিয়ম মেনে তার উত্তর দিয়েছি। এর বাইরে আর কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, পারবও না। মেঘের এমন মুখের ওপর দেবার জবাব সুচির সবার সামনে আরও চরম অপমান বোধ করে মুখ কালো করে ফেলল। এদিকে ওদের সব কথাকাটির মাঝেই দলের কেউই খেয়াল করেনি যে মেঘের এই কথাগুলো শোনার পর থেকে অভ্রের পুরো মুখ এক গাঢ় অন্ধকার নেমেছে। ছাদের বাকি কেউ না জানলেও অভ্র খুব ভালো করেই জানে মেঘের এই মানসিকতার পেছনে আসল রহস্যের কারণটা কি। কারণ অভ্র যে মেঘের ভাই, আপন ভাই। নোমান, অভ্র আর মেঘ, ওরা 3 ভাই বোন। আর মেঘ ওদের দুইজনের কলিজার টুকরা, অনেক আদরের ছোট বোন। বোনের জীবনে সেই পুরনো ঝড় আর তার ভেতরের ভাঙচুর অভ্র নিজের চোখে দেখেছে। অভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে এক বড় দীর্ঘশ্বাস ফেলল। সে 2 হাত জুড়ে আল্লাহর কাছে আকুল প্রার্থনা জানিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, কেউ কি নেই আমার এই অবুঝ বোনের মনের ভিতরে এই ভুল ধারণাটাকে ভাঙার? সব পুরুষ যে এক নয়, সব ভালোবাসাও যে মিথ্যা নয়, এই সত্যটাকে ওকে বোঝা তৌফিক দান করো আল্লাহ। ওর জীবনে এমন কাউকে দাও যে সব ক্ষত সরিয়ে দিবে। অভ্রের এই নীরব প্রার্থনার মাঝেই শেষমেশ তুরুর দেওয়ার খেলার আসরটা শেষ হলো। একে একে সবার দিকেই বোতল ঘুরালো। সবাই কম বেশি বেশ মজাও করলো। কিন্তু সুচির ওই একটা প্রশ্নের পর যে মেঘের মনটা যেমন পুরোপুরি খারাপ হয়ে গেল, তেমনি মেঘের ভাই অভ্রের বুকও এক নীরব কষ্টের ঝড় বইতে লাগলো। রাত অনেক বেশি গভীর। কারদার বাড়ির সবাই রাতের খাবার শেষ করে যে যার ঘরে শুতে গেছে।
চারিদিকে এক নিঝুম থমথমে, কিন্তু পুরো বাড়ির ঘুমালেও মেঘের চোখে আজ এক ফোঁটাও ঘুম ছিল না। এসি ফুল স্পিডে চললেও তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছে। বিছানার এপাশ ওপাশ করতেই তার চোখের সামনে বারবার ভেসে ঘুরে যাওয়া কিছু বিমুখায়িত ছেঁড়া ছেঁড়া দৃশ্য, আর কানের পর্দায় ভেসে এসলো সেই তীব্র আর্তনাদ, ওরা আমার সব কেড়ে নিয়েছে রে মেঘ, আমি ধর্ষিতা, ধর্ষিতা আমি। ভালোবাসা বলে আসলে কিছু হয় না রে, কিছু না। পুরো জাতিটাই এমন, ওরা সবাই স্বার্থপর, সবাই প্রতারক। এই ভয়ঙ্কর স্মৃতিগুলোর মাঝে হঠাৎ করেই মেঘের চোখের সামনে ভেসে উঠল এক সম্পূর্ণ ফাঁকা ঘুটঘুটে অন্ধকার ঘর, আর সেই ঘরের সিলিং ফ্যান ঝুলন্ত থাকা একটা মোটা রশি। কেউ একজন নিঝুম হয়ে ঝুলে ওঠাতেই চেনা সেই মুখটা নেথর। মস্তিষ্কের ভেতর এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠতে লাগলো মেঘের, আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বিছানার পাশে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে দুই কান চেপে ধরে তীব্র এক চিৎকার করে উঠল, না, না, সব ভ্রম, সব মিথ্যা। মেঘের এই বুকফাটা চিৎকার শুনে ওদিকে অ্যাটাচ ওয়াশরুম থেকে উঁচু করা হস্তপথবদ্ধ হয়ে দ্রুত বেরিয়ে এলেন তার মা আলেয়া বানু। ঘরের আলেয়া আধারিত এসেই তিনি দেখলেন মেঘ দুই কানে পাগলের মতো হাত চেপে ধরে বিছানার পাশে ছটফট করছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। মেয়ের এমন চেনা কিছু ভয়ঙ্কর অবস্থা দেখে আলেয়া বানু কলিজা শুকিয়ে গেল। তিনি চরম ঘাবড়ে গেলেন। মেঘ, আম্মা, আম্মা, তোমার কি হয়েছে? এমন করতেছো কেন তুমি? আলেয়া বানু দ্রুত এগিয়ে এসে মেঘের হাত দুটো ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘ তখন এক ঘরেই নেই। সে চোখে শক্ত করে বন্ধ করেই অবিরাল কেঁদেই চলেছে আর আর্তনাদ করছে, মা, মা, ওই দেখো ঝিলি ঝিলি ঝুলছে, ওই 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 ফ্যানের সাথে ও কেমন করে ঝুলছে মা, ওরে নামাও, ওকে বাঁচাও মা, ওরে, ও মরে যাবে। মেয়ের এই আর্তনাদ ছুড়ে ঝিলির নামটা শোনা মাত্র আলেয়া বানুর বুকটা যেন এক মুহূর্তেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। পুরনো সেই একরাশ তীব্র কষ্ট আর ভয় আবার তার বুকে এসে আছড়ে পড়ল। তিনি আর এই এক সেকেন্ডের জন্য দেরি না করে পরম মমতায় জড়িয়ে নিলেন অবুঝ মেয়েকে, শক্ত করে চেপে ধরলেন নিজের শক্তপোক্ত বুকে। মেঘের চুলে আর মাথায় হাত বোলাতে বলতে নিজের কামনামাখা চপরেই সুহরম নরম কণ্ঠেই বললেন, কিছু, কিছু না মা, ওসব ওসব কিছু না, সব তোমার মনের ভুয়রম। কোথায় ঝিলি? ঝিলি তো এখানে নেই মা, ও তো অনেক দূরে চলে গেছে। শান্ত হও আম্মা, শান্ত হও। মায়ের বুকের ওম আর চেনা হাতের স্পর্শ ধীরে ধীরে মেঘের শীতল কল্পিত বুকটা ধড়ফড়িয়ে আস্তে আস্তে শান্ত হতে লাগলো। তবে এখনো তার পুরো শরীর কাঁপছে, চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। সে মায়ের বুকে মাথা রেখেই দুর্বল ভাঙা গলায় বলল, মা, পানি খাবো। আলেয়া বানু চটজলদি টেবিলের ওপর থেকে নেমা পানির জগটা থেকে এক গ্লাস পানি ঢেলে দিল মেঘের সম্মুখে। মেঘ যেন এক মরুর তৃষ্ণা গ্লাসটাই করে ঢকঢক পুরো পানিটা এক নিঃশ্বাসে খেয়ে নিল। পানি খাওয়া শেষ হলেই আলেয়া বানু আলতো করে মেঘকে বিছানায় শুইয়ে দিলেন। তারপর নিজের পাশেই তার হাতটা রেখে হাত বোলাতে বোলাতে গুনগুন করে ঘুম পাড়াতে লাগলো। বেশ কিছু সময় পর মেঘের দীর্ঘ আর শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে আলেয়া বানু বুঝলেন মেয়েটা অবশেষে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। তিনি আলোয় আলোয় মেঘের সেই মায়াবী চোখোজ্জ্বল ভেজা শ্যামবর্ণের ফেসটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। এই মেঘকে নিয়ে ওনার চিন্তার কোনো শেষ নেই। চোখের সামনে নিজের আরেকটা মেয়ের মতো আদরের ঝিলিকে যেভাবে হারিয়ে যেতে দেখেছেন, যেভাবে একটি নরপশুর মতো মিথ্যা ভালোবাসার জালে পড়ে একটা ছটফুটে প্রাণ আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তাতে আলেয়া বানুর মাতৃত্ব চন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সেই ভয়টাই আজ ওনার বুকে বাসা বেঁধে রেখেছে। তাই তো তিনি মেঘকে এত কড়া শাসন রাখেন, কারণে অকারণে সবার সামনে গালমন্দ করেন। এতটাই তো ভয়। আর এই চঞ্চল্যময় মেয়েটাকে যদি কোনোদিন ওই ঝিলির মতো সমাজ আর পুরুষের মিথ্যা ভালোবাসায় শিকার হয়ে তিত্তির করে হারিয়ে যায়। মা তো সন্তানের সুরক্ষার জন্য বুকের ভেতরে এইটুকু ভয় আর শাসন জমিয়ে রাখা ওনার স্বভাব। এখানেই শেষ মেজর কার্দার উপন্যাসের পর্ব 5।